TBN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। স্বাগত, দেখছেন টিবিএন অ্যানালাইসিস। আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান। আমি আজকে আগেই বলেছিলাম যখন আমরা সন্ধ্যার শোটি করেছিলাম যে ইমিগ্রেশন সংক্রান্ত বিষয় জানার জন্য রাত 10টায় অ্যানালাইসিসে ফোন করবেন। আমরা জানি অনেকেই আপনাদের চাহিদা রয়েছে যে ইমিগ্রেশন বিষয়ে অনেক প্রশ্ন আপনাদের জমা থাকে, আপনাদের অনেক আইনি পরামর্শ দরকার হয় সেই জন্য। এবং আজকে ইমিগ্রেশনের বেশ কয়েকটি বিষয় নিয়ে আমাদেরকে আপডেট জানাবেন এবং বিশেষ করে কেউ যদি কোনো সন্ত্রাসের অভিযোগে অভিযুক্ত হন কারো বিরুদ্ধে, সেই ক্ষেত্রে তার অভিবাসন প্রক্রিয়া যদি থমকে যায়, এরকম কয়েকশো হাজার গ্রিন কার্ড আটকে আছে সন্ত্রাসী অভিযোগে অভিযুক্ত হওয়ার কারণে, যদিও প্রমাণিত হয়নি। কেমন করে এই জট থেকে মুক্তি পাওয়া যায়, মূলত সেই বিষয়টি আজকে ফোকাস করব। সেই সঙ্গে ইমিগ্রেশনের বিভিন্ন বিষয় তো থাকবে। আর আমার সঙ্গে আজকে যুক্ত হচ্ছেন অ্যাটর্নি শেখ সেলিম। অ্যাটর্নি শেখ সেলিম, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং অভিবাসনের বা ইমিগ্রেশনের আজকে নতুন কোনো আপডেট আছে কিনা সেটি দিয়ে শুরু করতে চাই। থ্যাংক ইউ সুলতান আপা, আমাকে স্বাগত জানানোর জন্য। অনেকদিন পরে আপনার সঙ্গে দেখা হলো, আপনারা দেখে খুব ভালো লাগছে। আপনি এমনিই ভালো আছেন দেখতে মনে হচ্ছে, আর আপনার দেখতে আমেরিকান ফার্স্ট লেডির মতো লাগছে, খুব সুন্দর লাগছে। ওকে, আশা করি আমার দর্শকবৃন্দ আমার সাথে কোনো দ্বিমত পোষণ করবে না, আর যদি দ্বিমত পোষণ করে কেউ ফোনে বলবে সো হয়তো আমার সাথে সলিডারিটি প্রকাশ করবে। যাই হোক, জি, এবার ইমিগ্রেশনের কথা বলুন। আপনি যে হেডিংটার কথা বললেন, এইটার এটা কন্টিনিউয়াস নিউজ আছে বেশ কয়েক বছর আগে থেকে। এই যে এটাকে বলে টায়ার 3, অর্থাৎ টেরোরিজম চার্জেস। এই টায়ার 1 হলো 1 নম্বর, টায়ার 2 এন্ড টায়ার 3। যদি একটু পর্যায়ক্রমে আলোচনা করি তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। অনেক ডেজিগনেটেড অর্গানাইজেশন আছে যেটা স্টেট ডিপার্টমেন্ট ডেজিগনেট করে ঘোষণা দেয়, লিস্ট করে দেয়, এগুলো টেরোরিস্ট অর্গানাইজেশন। তাদের সদস্য হলে তারা আমেরিকায় কোনো ভিসা বা কোনো ধরনের ইমিগ্রেশন বেনিফিট থেকে বঞ্চিত হয়। টায়ার 2 ও স্টেট ডিপার্টমেন্ট লিস্টেড থাকে ওইভাবে। আর টায়ার 3 হলো খুব লো লেভেল, যে সমস্ত লোক কোন রকমের সহিংস কাজে লিপ্ত, মারামারি, পিটাপিটি, ভায়োলেন্সের সাথে লিপ্ত, তারা টায়ার 3-তে পড়ে। এটা ব্যক্তি, এটা অর্গানাইজেশন লাগে না। আর অর্গানাইজেশনের সদস্য হিসাবেও এটা হতে পারে যদি কোনো অর্গানাইজেশন ওইভাবে লিপ্ত হয়, কিন্তু ওই নাম্বার 1 and 2-র মতো ওই লেভেলে যায় না, অত প্রমিনেন্স হয় না। কিন্তু তাদের স্টেট ডিপার্টমেন্ট ওইভাবে লিস্ট করে না, কিন্তু তাদের সদস্যরাও ইমিগ্রেশন বেনিফিট বা সুবিধা থেকে বঞ্চিত হতে পারে। আপনি এখন বললেন যে এরকম হাজার হাজার dozens of thousands of people application, যেমন এটা অনেকের অ্যাসাইলামের করার ব্যাপারে, ঘটনা বিন্যাসের ব্যাপারে অনেক সতর্কতার সাথে এটা করতে হয়। যদি কেউ বলে যে আমি আমার সাথে মারামারি করতে গেছি বা এই কারণে টেরোরিজম বা এই সহিংস কাজের জন্য টাকা পয়সা সংগ্রহ করছি, চাঁদা তুলেছি বা টেরোরিজম কাজ করার বা সহিংসতার পক্ষে প্রচার প্রচারণা চালাচ্ছি, তাহলে তারা এই ধরনের এই বার বা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে পারে। সেক্ষেত্রে অ্যাসাইলাম ডিনাইড হতে পারে। আর একবারটাই প্রতিবন্ধকতাটা একবার এস্টাবলিশড হয়ে গেলে তারপরে আর অন্য কোনো বেনিফিট তারা আমেরিকায় পায় না। বর্তমানে এইটা মাফ করার কোনো আইন নেই।
বেশ কয়েক বছর ধরে একটা চিন্তা ভাবনা চলছে যে এক ধরনের একটা ওয়েবার বা মাফ করার একটা পিটিশন সৃষ্টি করা হবে, এ পর্যন্ত করা হয় নাই। এটা হওয়ার সম্ভাবনা কতদূর জানি না, তবে এইটা চ্যালেঞ্জ করার কতগুলো ওয়ে আছে। অনেকে এটা অনেক ডেজিগনেশন অমুক অ্যাটর্নি শেখ সেলিম মানে এইখান থেকে এরকম অভিযোগে অভিযুক্ত হলে রেহাই পাওয়ার কি উপায় আছে বা চ্যালেঞ্জগুলো কি কি, সেইটাতে যাওয়ার আগে আমি খুবই বিস্মিত হচ্ছি যে এত এত সন্ত্রাসী আছে নাকি। এই সন্ত্রাসীর ভিন্ন আলো ব্যাপার। আমি আপনাদের আরেকটু খোলসা করে বলি। জি, যেমন ধরেন একটা মিটিং এ গেছে, আর একটা মিছিল বাইর করছে, এক পক্ষ আর এক মিছিল আর এক পক্ষ যদি যে তারা আমাদের আক্রমণ, তোমরা কি করছো, আমরা প্রতিহত করেছি, তখন এই লোক প্রতিহত করলো, এও সন্ত্রাসী কার্যে লিপ্ত হয়ে গেল, ডিসকোয়ালিফাইড হয়ে গেল। আইনটা খুব লিনিয়েন্ট ভাবে হয়, কিন্তু ট্রু সেন্সে আপনি তো এর কোনোদিন সন্ত্রাসী বলবেন না, কিন্তু আইনের ভাষায় ও সন্ত্রাসী। ওকে, যদি বলে যে আমরা মিটিং, ওই অফিসার অনেক সময় খুব শুরুর ভাবে প্রশ্ন করে যে মিটিং এর জন্য তো ওরা টাকা পয়সা সংগ্রহ করেছিল। হ্যাঁ, সংগ্রহ করেছিলাম। তুমি করেছিল? হ্যাঁ, আমি এত টাকা তুলেছি। এই মিটিং এ অঘটন গ্রহণ করেছিল? হ্যাঁ, আমরা যখন যাচ্ছি তখন আমাদের পরে আক্রমণ করেছে, আমরা উল্টো প্রতিহত করেছি। ও পক্ষের কেউ জখম হয়েছিল। তুমি মারিছো? না, আমি মারি নাই। তবে তুমি টাকা সংগ্রহ করেছো, ও দোষী। এত ভাবে অ্যাপ্লাই করা হয়, তখন তো আপনার আমার চোখে অর্ডিনারি দৃষ্টিতে ও সন্ত্রাসী না, কে এইখানে আইনের চোখেও সন্ত্রাসী। আমার প্রশ্ন রয়েছে, সন্ত্রাসী টেরোরিস্ট শব্দটির একটি আইনি ব্যাখ্যা রয়েছে, একটা আইনি কাঠামো রয়েছে। আপনি আউটল বলতে পারেন, আপনি বলতে পারেন কি বলে যে আইন ভঙ্গকারী বলতে পারেন, কিন্তু সন্ত্রাসী বললে এটির যে ডেফিনেশন সেটি তো একেবারে ডিফারেন্ট। একটা হচ্ছে কি ডোমেস্টিক টেরোরিজম, ওইটার ব্যাখ্যা দিচ্ছি। জি, আপনার অর্ডিনারি সেন্সে যে ডেফিনেশন, রাইট, আইনে যে ডেফিনেশন দেয় সেটাই অ্যাপ্লাই করা। মানে অপরাধ এবং সন্ত্রাস দুটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আমি ওই ব্যবধানটি জানতে যাচ্ছি। জি, আছে। যেমন ধরেন যে হিয়ার ইজ এ থিং, যে আইনে বলা আছে এনিবডি হু পার্টিসিপেটেড ইন ভায়োলেন্স কুড বি গিলটি অফ টেরোরিজম। এখানে এই আইন, ইমিগ্রেশন আইন আর ওই ক্রিমিনাল আইন টোটালি ভিন্ন। তো ইমিগ্রেশন আইনে আছে এমন ডেফিনেশন, ক্রিমিনাল আইনে আছে এক ডেফিনেশন, আপনার সাংবাদিকতার ভাষায় আছে আর এক ডেফিনেশন। ইটস এ কনটেক্সট। কোন কনটেক্সটে, কোন প্রসঙ্গে, কোথায় কি টার্ম ইউজ হয়, ইট হ্যাজ ডেফিনেশন, ইজ এ কনটেক্সচুয়াল ডেফিনেশন। একটা কনটেক্সটে একটা ডেফিনেশন, একটা ক্ষেত্রে একটা ডেফিনেশন। আশা করি আপনি এখন বুঝতে পারছেন। আমি বুঝতে পেরেছি। সেই সঙ্গে এখন এই কেসগুলো সাধারণত কি অ্যাসাইলাম কেসের ক্ষেত্রে এই অভিযোগগুলো বেশি আসে? মোস্টলি সেখানে আসে। ওকে, এমনিও আসতে পারে, অন্য কেসের সঙ্গে আসতে পারে। যখন এই ধরনের প্রশ্ন করা হয়, যেমন গ্রিন কার্ড অ্যাপ্লিকেশনে আসে, আপনি যদি বিয়ে করেও গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন করেন, এর কিছু কোয়ালিফাইং প্রশ্ন আছে, 15, 20, 30টা প্রশ্ন আছে। সেখানে যদি কেউ যে তুমি করোনা ভায়োলেন্স করেছে, সে বলে বললো যে আমি করি না, আমার মারতে কিছু লাগবে না, আমি আমার ঢাকাই দিতে আমি উল্টা একটা দিছি, সে এরকম আহত হয়ে নিহত হয়ে ঘুরছে, আর whatever, he can come under this bar. বাট মোস্টলি যেহেতু অ্যাসাইলাম কেসের নেচারে যে পলিটিক্যাল প্রসেশনস, মিটিং, মিছিলস, ক্যাম্পেইন, পাবলিসিটিতে বিভিন্ন ধরনের সহিংসতা হয়ে থাকে বা বিশৃঙ্খলা, ভায়োলেন্স হয়ে থাকে, সেই কনটেক্সটে, সেই প্রসঙ্গে ইউজুয়ালি বেশি আসে। বুঝতে পেরেছি। এখন আপনার কথা বলতে যাই, এরকম হান্ড্রেডস অফ dozens of thousand people এখানে আটকে আছে, রাইট, বছরের পর বছর। আমার জানা মতে 2003-4 তে আটকে আছে। এখন রেমেডিটা বলি। অধিকাংশ ক্ষেত্রে হোমল্যান্ড সিকিউরিটি এইটা প্রমাণ করতে পারে না, তখন ওরা এমনি আটকে রাখে।
দেবে না, ডিসিশন ডিনায় করবে না, দিবেও না, একটা লিম্বোয় ফেলে রাখে। একটা হলো ফেডারেল কোর্টে এক ধরনের মামলা আছে, বলা হয় রিট অফ ম্যান্ডেমাস। এইটা করলে আবার কুইকলি রিভিউ করে ডিসিশন দিয়ে দেয়, গুড নাম্বার অফ পিপুল এইটা পায়। আর একটা আছে, সেটা এখনো কেউ করে নাই, যেটা আমরা কয়েক লয়ার মিলে চিন্তা করছে যে এটা শুরু করব জানুয়ারি মাসের থেকে কাজ, বলে ক্লাস অ্যাকশন লসুট। আমাদের বেশ কিছু লোক দরকার এইভাবে লিম্বে আছে, তাদের পক্ষে হয়ে মামলা করে দিয়ে সকলের পক্ষে মামলা করে দেয়। তখন আমি রিসার্চ করে যে ইটস এ ডিউ প্রসেস ভায়োলেশন। সেই আইন ইমিগ্রেশন যেভাবে প্র্যাকটিস করছে হোমল্যান্ড সিকিউরিটি, ইমিগ্রেশন কোর্ট বলে দিছে, বোর্ড অফ ইমিগ্রেশন বলে দিছে দে আর নট গিলটি অফ এনি অর টেরোরিজম জাস্ট। কিন্তু ওরা বলছে না, আমাদের অধিকার আছে, আমরা এটা অ্যাপ্লাই করবো ভিন্নভাবে। দ্যাটস ডিউ প্রসেস ভায়োলেশন। এটা ওটা যদি আপনার টাইম থাকে আমি ব্যাখ্যা দিতে পারি যে ইমিগ্রেশন যেটা ডিসিশন নাই সেইটা হলো কোর্টে যে ওইটা রিভিউ হয়, দুই পক্ষ আবার ইমিগ্রেশন প্লাস যে বিদেশি দুই পক্ষের লয়ারে ফাইট করে কোর্ট একটা জাজমেন্ট দেয়। তারপরেও তারা এটা অ্যাপ্লাই করতেছে গ্রিন কার্ডের ব্যাপারে। এর আমার প্রশ্ন, দুই পক্ষ জজের কাছে গেল, জজ একটা জাজমেন্ট দিল, তার মূল্য কি তাহলে? তুমি আবার যদি সেইটা বলো, তুমি তো এই প্রশ্ন জজের অনেক অ্যাপ্লাই করেছো, তো জজ বলছে না, তাহলে জজের জাজমেন্টের মূল্য কি থাকলো? আমি মনে করি এটা আনকনস্টিটিউশনাল ল, সাংবিধানিক ভাবে তারা এই ক্ষমতাটার অপব্যবহার করছে। তো এই ধরনের আর্গুমেন্টে আমি কিছু আউটলাইন করেছি, সাম অফ দ্য লয়ার আই কল্ড, তারা খুব ইন্টারেস্টেড, দ্যাটস এ গ্রেট আর্গুমেন্ট। এখন একটা ক্লাস অ্যাকশন ল সুটের এই পরে কাজ শুরু করছি, চিন্তা ভাবনাটা শুরু, মানে মানসিক আর লিগ্যাল প্রিপারেশনটা এখন শুরু করছি। আর তারপরে ক্লায়েন্ট আছে, ক্লায়েন্ট বিভিন্ন ভাবে সাফার করছে। সেক্ষেত্রে জানুয়ারিতে আপনার সাথে এই নিয়ে আর একটু বলবো। নিশ্চয়ই, আমার মনে হয় এটা একটা খুব মহতি উদ্যোগ হবে, কারণ অনেক মানুষ এ নিয়ে সাফার করছে। তবে আমি ব্যক্তিগতভাবে আর একটু বলি মহৎ উদ্যোগের কথা। আমি ব্যক্তিগতভাবে আমি জানি অনেক লোক আমার কাছে এসে বলে, সেলিম ভাই আমার নিজেও অনেক লোকের গ্রিন কার্ড করে দিয়েছে 2005-এ, তারা গ্রিন কার্ড দিচ্ছে না এইসব ননসেন্স কারণে। এসে বেচারা বলে যে সেলিম ভাই আব্বারে মারে দেখতে দেবেন না আপনি? কি বলেন, কি বলবেন? অনেক সময় অনেকে চোখ দিয়ে পানি ফেলে দেয়। আই এম মুভড বাই দিস। এই জন্য এইভাবে চিন্তা করে পড়ে বহু পয়েন্ট বাইর করতেছি, কোন কেসে না, নিজে ব্যক্তিগতভাবে যাতে এইগুলার রিলিফ দেওয়া যায়। হোপফুলি নাও আই থিংক আই এম ইন এ গুড লিগ্যাল ফুটিং। at least 5 লয়ারে আমার সাথে এগ্রি করতে গেল, দ্যাটস এ গ্রেট আর্গুমেন্ট। তো হোপফুলি উই ক্যান ডু সামথিং ইন দ্য ফিউচার। জি, আমার মনে হয় এটা একটা খুবই ভালো উদ্যোগ, এবং আপনারা যদি সত্যি একটা কোয়ালিশন করে করতে পারেন, একটা ভালো একটা দিস ইজ এ হিউজ লসুট। এক লয়ারে পক্ষে এটা সম্ভব না, রাইট, 2-4-5 মাথায় একসাথে কাজ না করলেও এটা সম্ভব না, রাইট। এটা হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ আওয়ার ব্যয় হয়ে যায়। বুঝছেন? আপনার জন্য অনেক শুভকামনা থাকলো, আপনার এই উদ্যোগ। নিশ্চয়ই আপডেট থাকলে আপনি আমাদেরকে জানাবেন। আমি অন্য প্রসঙ্গে যাওয়ার আগে, আমরা জানি প্রেসিডেন্ট বাইডেনের যে অ্যাপ্রুভাল রেটিং সব অনেক কম, কিন্তু তার সবচেয়ে কম অ্যাপ্রুভাল রেটিং ইমিগ্রেশন ইস্যুতে। মাত্র 28% মানুষ মনে করছে যে ইমিগ্রেশন ইস্যুটি তিনি এই ভালোভাবে হ্যান্ডেল করছেন, মাত্র 28%। তার মানে মেজরিটি মনে করছেন যে তার ইমিগ্রেশন পলিসিটিতে কোথাও কোনো সমস্যা আছে। সেক্ষেত্রে কি সমস্যা হতে পারে অ্যাটর্নি শেখ সেলিম? Sure, it has a great implications in his second term elections. Also democratic ইসের পরেও আছে, কেন আমি বলি, তার কারণ তার যে এজেন্ডাটা ছিল, এটা রাজনৈতিক এজেন্ডা ছিল ইলেকশনের আগে, দ্যাট হ্যাজ বিন ভোটেড বাই দ্য আমেরিকান পিপল, এন্ড সে এটা ইমপ্লিমেন্ট করতে ব্যর্থ হয়েছে সো ফার। তার কারণ জানি না আন্তরিকতার অভাব কতটুকু আছে, সেটা বলা কঠিন, এর ভিতরে তো কেউ ঢুকতে পারে না। বিভিন্ন ধরনের বিল এনে এটা পাস করা, সেটা হয় নাই। বাস প্যান্ডেমিক আসছে, স্টিমুলাস বিল আসছে, অনেক বড় ইস্যুতে ঢেকে গেছে, এইটা কোন রকমে সে কংগ্রেসে পাস করতে পারে না।
তারপরে তার কনফারেন্স কমিটি বলছে এটা বাজেট বিলের সঙ্গে দেওয়া যাবে না। ইটস এ বর্ডার লাইন, আমার মনে হয় বাজেট বিলের সাথে দেওয়া যায়, সাম ইস্যু আছে। কিন্তু তারপরেও সে যদি বাজেট বিলের সাথে দিয়ে পাশ করায় না, তো এটা যদি কোর্টে যায় ইউএস কনস্টিটিউশন মানে অনুযায়ী সুপ্রিম কোর্ট বাতিল করে দেয়, সেটা ভিন্ন ব্যাপার, তাহলে তো তারে বেলেম দেওয়া যেত না। কিন্তু সে তো এটা কোন রকমে পাশ করাইতে পারে না, সেটা একটা বড় ব্যর্থতা। শুধু তাই না, তিনি এত স্বপ্ন দেখিয়েছেন, যেমন তার সিটিজেনশিপ অ্যাক্ট 2021 অনেক বড় এক কনসেপ্ট, কিন্তু কোনো অগ্রগতি নেই। ইমিগ্রেশন সংক্রান্ত আসলে খুব বেশি অগ্রগতি নেই, যদিও তিনি ড্রিমারদের ব্যাপারে খুবই সহানুভূতিশীল, তাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে অগ্রগতি রয়েছে। যাই হোক, এগুলো নিয়ে আমরা নিশ্চয়ই অন্য আরেকদিন আলোচনা করব। রাসেল মাহমুদ একটি প্রশ্ন করেছেন, এটি হচ্ছে যে রিমেইন ইন মেক্সিকো, এই আইনটি কি ল্যাটিন আমেরিকার দেশগুলোর জন্য, এই রিমেইন ইন মেক্সিকো বাংলাদেশিদের জন্য প্রযোজ্য কিনা? ওয়েল, এটা সবার জন্য প্রযোজ্য। মেক্সিকোতে যারা আসে, রিমেইন ইন মেক্সিকো, দ্যাটস হোয়াট দ্য কেস ইজ। হুইভার ক্রসিং মেক্সিকো, ওইখান দিয়ে আসতেছে, সেটা সবার জন্য। এটা কোনো স্পেসিফিক নেশন ব্যক্তিক পলিসি না। যে পলিসি যে ল্যান্ড ভিত্তিক, ডেমার্কেশন ভিত্তিক, বা নট ডেমার্কেশন, ল্যান্ড বা টেরিটরি ভিত্তিক, টেরিটোরিয়াল পলিসি। ওই টেরিটোরিয়ার ভিতর দিয়ে যারা আসবে মেক্সিকো দিয়ে, তাহলে ওখানে রাখো, বা যাদের ওইখান দিয়ে রাখা যায় ওইখানে রাখো। মানে যে দেশেরই নাগরিক হোক না কেন, মেক্সিকোর ওই বর্ডারে আসলে একই আইন প্রযোজ্য হবে, তাই তো? একই পলিসির ভিতরে পড়বে, আইন না, এটা পলিসির ভিতরে পড়বে। তুমি আইন আছে যে অ্যাসাইলাম করতে পারো, ঠিক আছে, তুমি অ্যাসাইলাম করবা, তোমারে আমরা হিয়ারিং দেব, তুমি ঢোকার আগে ওখানে থাকবা। দ্যাটস হোয়াট দিস পলিসি ইজ, যে রিমেইন ইন মেক্সিকো। তো সেইটাই, এটা স্পেসিফিক বাঙালিদের ভিতরে না, তবে এটা আছে, এফেক্টিভ আছে। এটা বাতিল করে দেওয়া হয়েছিল, ফেডারেল কোর্ট আবার সেই অর্ডার বাতিল করে দিছে, এটা আছে। কিন্তু এটা তো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন ইমপ্লিমেন্ট করছে না, সেইটা হলো ব্যাপার। জি, বুঝতে পেরেছি। এখনো ঢুকতে দিচ্ছে। হ্যাঁ, শাহনাজ হোসেন জেবা একটি প্রশ্ন করেছেন যে F2 ক্যাটাগরি ভিসার ইন্টারভিউ কি স্টার্ট হয়েছে কিনা? ইন্টারভিউ স্টার্ট হয়েছে, তবে এই সম্পর্কে একটা আপডেট আপনারা দিই। জি, বলেছিলাম, আপডেটটা অত্যন্ত হতাশাব্যঞ্জক। ইন্টারভিউ, বাট এটার গতি খুব ধীর। তার কারণ আছে, সিরিয়াস প্র্যাকটিক্যাল প্রবলেমস। 60% of the State Department employee hasn't reported back to the work. আর যে ব্যাকলগ এই ক্ষেত্রে শুরু আছে, তা ক্লিয়ার হইতে 2024 পর্যন্ত লাগবে, সিনিয়র স্টেট ডিপার্টমেন্ট অফিসিয়ালদের এস্টিমেশন। তাই তারা ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশন এইটা জানাইছে। তার কারণ এইটা আছে, যেমন আমি প্রশ্নে জর্জরিত হই, উই সেন্ড ব্যাক টু দ্য ইএলআ, ইমিগ্রেশন ল অ্যাসোসিয়েশনে, এইটা কি আসছে তোমরা একটু দেখো না। এরা স্টেট ডিপার্টমেন্টে গেছে, গত সপ্তাহে এরা আমাদের জানাইছে যে 60% of the State Department employee hasn't returned to work post COVID. বুঝতে পেরেছি। এবং জানুয়ারি ব্যাকলগ হইতে তাদের একটা এস্টিমেশন শেষ 2024 লেগে যাবে ব্যাকলগ ক্লিয়ার হইতে, রেগুলারলি আসতে। এখন এই ভাইয়ের প্রশ্ন যে একটু সাম লিমিটেড বেশনে ইন্টারভিউ চলছে, কারটা কবে হবে ইটস ভেরি আনসার্টেন বলা কবে, তার কারণে প্রিডিকশন ইজ ভার্চুয়ালি ইম্পসিবল। বুঝতে পেরেছি, কিন্তু আপনি তো বেশি হতাশার কথা বললেন, একেবারে 2024 সাল লেগে যাবে এই ব্যাকলগ কাটতে, এটি তো আসলে হতাশার কথা। 24 স্টেট ডিপার্টমেন্ট অফিসিয়ালরা যা বলছে তাই আমি বললাম। না, বুঝতে পেরেছি। আমি নিজেও হতাশ। এখন আপনি বললেন আপডেট, আমার তো সবাইরই সত্যি কথাটা বলা উচিত। না, তা তো বটেই, তার তো বটে। যেটা হবে না সেই আশা দেখায় লাভটা কি বলেন? মরিচিকা, তাই না? নিজেও তো মরিচিকার পিছনে ঘুরেছি,
খুব দুঃখ পাইছি, এই জন্য আর কারোর দুঃখ দিতে চাই না। বুঝতে পেরেছি। শহীদুর রেমন তিনি একটি প্রশ্ন করেছেন, তিনি বাংলাদেশ থেকে মেসেজ লিখেছেন, F4 ক্যাটাগরি PD 2007 জুলাই 30 ট্যাক্স সাবমিট ছাড়া সব ডকুমেন্টস তিনি সাবমিট করেছে এনভিসিতে। তার সিস্টার ট্যাক্স সম্পর্কিত যাবতীয় পেপার চাচ্ছে, তাই ট্যাক্স সম্পর্ক সবকিছু দেওয়ার পর আর কতদিন লাগতে পারে? এই সেই কথাই বললাম যে কতদিন লাগবে, একটু আগেই F4 কতদিন লাগে রিমন সেটা তো বলতে পারছি না। আজকে সব ভালো ভালো লোক সুন্দর সুন্দর নাম নিয়ে প্রশ্ন করতেছে, একজন শুনলাম জেবু না জিবা, আবার রেমন, জি অল দিস সান্দর্শিক নাম। জি এটা মনে হয় আপনার এই ড্রেস দেখে আসছে সুলতানা। ইয়াসিন হোসেন EB3 সম্পর্কে একটু জানতে চান। Okay, EB3 is a skilled worker visa. It's a basically employer find করে যাদের চাকরির অ্যাটলিস্ট 2 বছরের অভিজ্ঞতা যে সমস্ত চাকরিতে করতে লাগে, অথবা 2 বছরের এডুকেশন ট্রেনিং লাগে, যে সমস্ত চাকরি স্কিলড ওয়ার্কারদের বিষয় সংক্ষেপে যেটা সবাই বলবে সেইটা, তারা যদি কোনো এমপ্লয়ার যদি তাদের জন্য স্পন্সর করে, লেবার সার্টিফিকেশন করে, লেবার সার্টিফিকেশনটা প্রসেস হচ্ছে যে আমেরিকান কোনো এমপ্লয়ার তাদের বিদেশিকে হায়ার করবে, তার প্রিভেলিং ওয়েজ দেবে, অর্থাৎ প্রচলিত বেতনই তারে দেবে। এইটা এস্টাবলিশ করার পরে, এবং আমেরিকান কোনো কোয়ালিফাইড ক্যান্ডিডেট নাই এই জবের জন্য, সো একজন ফরেনারকে এটা দিতে হবে। এইটা এলিমিনেট করে ওইটা অ্যাপ্রুভ হলে ওই 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 ব্যক্তি ভিত্তিককে অ্যাপ্লিকেশন, লেবার সার্টিফিকেশন অ্যাপ্রুভ হলে এটা ইমিগ্রেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে হয়। এখন এর রিকোয়ারমেন্ট হচ্ছে যে এটা বোনাফাইড জব হতে হবে, মানে যে আমার সাহায্য করতেছে ওইটা না, আসল জব দরকার, তার কাজ আছে, তার এই বেতন দেওয়ার ক্ষমতা আছে, প্রিভেলিং ওয়েজ অর্থাৎ রেগুলার বেতন দেওয়ার ক্ষমতা আছে, অথবা বেশি দেওয়ার ক্ষমতা আছে। বুঝতে পেরেছি। এইটা দেখাতে পারলে ওইটি অ্যাপ্রুভ হলে তারপরে এই এই ভিসা পাওয়া যায়, তাকে পার্মানেন্ট রেজিডেন্ট স্ট্যাটাসও পাওয়া যায়। সংক্ষেপে এইটা এ নিয়ে আমরা অনেকবার আলোচনা করেছি, আপনি আমাদের পুরনো এপিসোডও দেখতে পারেন। EB3 নিয়ে আমাদের অনেকগুলো পর্ব আমরা করেছি। এবার চলে যেতে চাই টেলিফোনে, দর্শক কে রয়েছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। দর্শক কে আছেন? টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আপা, আমি একটা সেলিম সাহেবকে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, লাকিলি আজকে পেয়ে গেছি, ওনারা করতেছিলাম অনেকদিন ধরে। জি, আমি রিসেন্টলি সিটিজেন হয়েছি, মানে ভাই বোনের জন্য অ্যাপ্লাই করলে বা মানে বাংলাদেশ থেকে কি ধরনের পেপার, মানে সাপোর্টিং পেপার হিসেবে পেপার লাগবে অ্যাপ্লাই করতে? ওকে, ভাই বোনের জন্য আবেদন করতে কি ধরনের সাপোর্টিভ ডকুমেন্টস লাগবে শেখ সেলিম? ওকে ভাই, লাগবে আমি বলে দিচ্ছি যে ভাই বোনের বার্থ সার্টিফিকেট লাগবে, শুধু ভাই বোনের ইনিশিয়াল ডকুমেন্ট, ভাই বোনের বার্থ সার্টিফিকেট। এখন এইখানে আবার ইয়ে আছে, আমাদের বার্থ সার্টিফিকেট জন্ম হয়েছে আমাদের 40 বছর আগে, 41 বছর পরে বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশন হয়েছে, ওর ভ্যালু কম, ওর সাথে আরো কিছু সাপোর্টিং ডকুমেন্ট দিলে ভালো হয়। যেমন যত ওল্ড ডকুমেন্ট আছে, বার্থ সার্টিফিকেট, স্কুল রেজিস্ট্রেশন নাও লাগে, আপাতত বার্থ সার্টিফিকেট দিয়ে করে দেন, পরে যদি লাগে তারা আরো কিছু চেয়ে পাঠাবে, সেই সময় বাদ বাকি আর কিছু দিতে পারবেন। সেটা আর এই ইসে না বলি, আপনি শুধু দুইজনের মেক শিওর সবাই বার্থ সার্টিফিকেট, বার্থ ডেট, অফিসিয়াল বার্থ ডেট থাকে, ফাদার্স মাদার্সের স্কুল ম্যাট্রিক সার্টিফিকেট গুলোতে অফিসিয়াল যে নাম আছে সেইটা থাকে, তাহলে ভবিষ্যতে কোনো ঝামেলা থাকবে না। আপনি যেভাবে সিটিজেনশিপ পেয়েছেন, আপনার মা বাবার নাম যেভাবে দেওয়া আছে, তাদের মা বাবার নামও যেন সেইভাবে দেওয়া থাকে, অনেকের তো ডিফারেন্ট নাম ইয়ে থাকে। আর একটা বহুদিন দেখছি যে একবার কয়েকজনই আইসে ওভার দ্য ইয়ার, যে 3 ভাই বোনের ডেট অফ বার্থ যেভাবে তাদের সার্টিফিকেট আছে লিখে দিয়েছে, 3 ভাই বোনের ডেট অফ বার্থ ওই দিন সেম ইয়ারে। এগুলো খেয়াল করে দেখবেন যে 3 ভাই বোন 1 বছরে ভাই কে রে, আমাদের দেশে যেহেতু এইগুলো রেজিস্ট্রেশন ঠিক মতো হয় না,
তো এই ধরনের ঝামেলায় পড়েন, পরে যে টের ফাইলে মাথা খারাপ হয়ে যায়। তো জমজ তো হতে পারে। জমজ হলে কোনো অসুবিধা নাই, আচ্ছা কিন্তু 3, 4, 5, 5 মাসের পার্থক্য হইলেই অসুবিধা। আচ্ছা, বুঝতে পেরেছি। ডেট জি। আর এই ভাই বোনের আবেদন নিয়ে আর কিছু বলবেন? না, উনি অ্যাপ্লাই করার কথা বলছে, ওনার স্পেসিফিক উত্তর দিলাম। তো জি, মানে বহু কিছু বলা আছে, আপাতত না বলি। মানে প্রথমে আবেদন করার জন্য বার্থ সার্টিফিকেটটা সবচেয়ে ইম্পর্টেন্ট, তারপরে পর্যায়ক্রমে অন্যান্য কাগজপত্র সংগ্রহ করতে পারে, তাই তো? 10-15 বছর পরে লাগবে। রাইট, ওকে, অনেক ধন্যবাদ। টেলিফোনে দর্শক কে রয়েছেন? দর্শক কে আছেন? টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি, আমি জামাইকা থেকে বলছি। জি আমার নাম আসাদুল হক। জি জি আপু, আমি শুনে গেছি আমার প্রশ্ন একটা, যে আমি ওই আমার গ্রিন কার্ড রিনিউ দিয়েছিলাম 2021 মার্চের 5 তারিখ। তো এখন পর্যন্ত আমার গ্রিন কার্ডটা রিনিউই আসে নাই। তো এত দেরি কেন আপু, এটা একটু জানার জন্য। জি, অনেক ধন্যবাদ। অ্যাটর্নি শেখ সেলিম। জি ভাই আসবে, সবকিছুই গতি খুব শীতল বা শৈথিল্য রয়েছে সব জায়গায়, স্থবিরতা কাটে নাই, কোভিডের প্রফিট কাটে নাই, করোনা ভাইরাস যাচ্ছে, তারপরে ডেল্টা আসতেছে, অমিক্রন আসতেছে, এই বিভিন্ন ইয়েতে তো আপনার অপেক্ষা করতে হইতো। তবে মেল বক্সে নাম জনি ঠিক থাকে, এসে আবার ফেরত না যায়। মেল বক্সে আপনার নাম লিখে রাখেন। গভর্নমেন্ট মেল বক্সে নাম না থাকলে পোস্টালদের উপরে নির্দেশ আছে, সেইটা সেখানে ডেলিভারি না দেওয়া। তো নামটা লিখে রাখেন। এরকম বহু লোকে শুনছি যে চলে যাচ্ছে ফেরত, কারো তো ওইটা। তো এইটাই এসে যাবে। এটা 8 মাস থেকে 1 বছর সময় লাগছে। অনেকে দেখছি 2-1 জন কুইকলি আসছে, বাট আপনি আশা করি আপনি সেই লাকি ওয়ানদের ভিতরে একজন। জি, বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ। টেলিফোনে দর্শক কে রয়েছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি আপু, আমি নিউজার্সি থেকে বলছি। আমার প্রশ্নটা হলো, আমার শ্বশুর একবার সিটিজেনশিপের জন্য ইন্টারভিউ দিতে গিয়েছিলেন, কিন্তু তখন তিনি এলিজিবল হন নাই। রিটেনে ভুল করেছেন এবং ওনার যে ডাক্তারের যে প্রেসক্রিপশন গুলো নিয়ে গেছিলেন, ওই ডাক্তারকে ওরা এলাও করে নাই। পরবর্তীতে আবার 1-1.5 বছর আগে হবে উনি আবার অ্যাপ্লাই করেছেন, করার পর ওনাকে ডাক্তারের সবকিছু সাবমিট করেছেন, কিন্তু এখন পর্যন্ত ওরা কোনো ইন্টারভিউ ডেট কিংবা ওরা এমন কিছু জানায় নাই, কিংবা কিছু বোঝাও যাচ্ছে না যে পেন্ডিং এ আছে কিংবা ক্যান্সেল করতে, কিছু আমরা বুঝতে পারছি না। এখন আমরা কি করতে পারি? জি, অনেক ধন্যবাদ। অ্যাটর্নি শেখ সেলিম। থ্যাংক ইউ আপু, আসসালামু আলাইকুম। ওকে, আপনার যদি অ্যাপ্লাই করে থাকেন, যদি রিসিপ্ট নোটিশ পেয়ে থাকেন, ফিটা তারা নিয়ে থাকে, তো ইন্টারভিউ টুডে টুমরো আসবে। আপনার ক্যান্সেল কিছুই হয় নাই। ক্যান্সেল করতে হলে বহু ঝামেলা আছে, ইন্টারভিউ দিতে হবে, বহু ইয়ে আছে। সো ক্যান্সেল কিছুই হয় নাই। যেহেতু প্রসেস হচ্ছে, আপনার অপেক্ষা করতে হইতো, সবকিছু তারা ঠিক মতো করতে পারছে না এখন পরিস্থিতির কারণে। সো আপনার নার্ভাস হওয়ার বা আতঙ্কে থাকার বা সংশয়ে থাকার কোনো কারণ নাই। যদি রিসিপ্ট নোটিশ পেয়ে থাকেন তাহলে সব ঠিক আছে, টাইম মতো সব চলে আসবে। এখন টাইম কখন হবে সেইটাই অপেক্ষার পালা। জি, অনেক ধন্যবাদ। টেলিফোনে দর্শক কে রয়েছেন? হ্যাঁ, আমার একটা ইমিগ্রেশন বিষয়ে প্রশ্ন ছিল। জি তো আমি আমার মা বাবার জন্য অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার পর আমি সব ডকুমেন্টগুলো সাবমিট করে ফেলছি। জি তো আমার 3 মাস হয়ে গেছে। এখনো আমাকে যখনও আমি ডকুমেন্টগুলো সাবমিট করি, পাই, ইমেল একটা পাইছি, তো আর কোনো ডকুমেন্ট কোয়ালিফাই করতে বলি, এরকম কোনো 3 মাস হয়ে গেছে, আর কোনো কিছু আমি পাই মানে কোন 3 মাসে কোনো আপডেট আর পাননি, কিন্তু আবেদন করেছেন। জি আমার ডকুমেন্টগুলো পাইছে ওরা, কি আমার জি, বুঝতে পেরেছি। এখন আপনি কি করবেন? অ্যাটর্নি শেখ সেলিম। হ্যাঁ, এরপরে আমার একটা প্রশ্ন ছিল যে পুলিশ ক্লিয়ারেন্সের ডেট চলে জি, গেছে বুঝতে পেরেছি। ডিসেম্বরের 13 তারিখে। ওকে, কি করছেন? জি, অ্যাটর্নি শেখ সেলিম। আপনি টেন্টেটিভলি প্রিপারেশন নিয়ে রাখেন যে আপনার পুলিশ ক্লিয়ারেন্স আর একটা লাগবে। আপনার অপেক্ষা করতে হইতো, তাদের
আমি একটু আগে বলছি যে 60% এমপ্লয়ি পোস্ট কোভিড রিপোর্ট করে নাই, তো তারা সবকিছু সবসময় করতে পারছেন না। আগে যেমন কুইকলি করতে, এখন সেটা হচ্ছে না, এই জন্য আপনি কিছু পাচ্ছেন না। তো আপনি অপেক্ষা করেন, সময় আপনার টার্ন আসলে আপনাকে তারা জানাবে যদি কিছু লেগে থাকে, যদি কোনো ডিফেক্ট থাকে, থাকে। এই ছাড়াই অপেক্ষা করা ছাড়া অন্য কোনো অল্টারনেটিভ, অন্য কোনো উপায় আপনার সামনে এখন খোলা নাই। এখন এই পুলিশ ক্লিয়ারেন্স বা পুলিশ সার্টিফিকেট কতদিন ভ্যালিড থাকে? 1 বছর। 1 বছর, ওকে। 15 মাস। Okay. So, এইটা কিন্তু উনি ধরেন 3 করলে মাস তবে আগে আবার- উনি 3 মাস আগে আবেদন করেছেন, কিন্তু এত তাড়াতাড়ি ওনার পুলিশ ক্লিয়ারেন্সটা ডেট এক্সপায়ার করে গেল, এটি কেন হলো? না, ওটা হয়তো উনি আগে নিয়ে রেখেছিলেন। আগে করে রেখেছিলেন, সেটাই বলছি। জি, অনেক ধন্যবাদ অ্যাটর্নি শেখ সেলিম। টেলিফোনে দর্শক কে রয়েছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। সুলতানা আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো ভাই, বলুন। আচ্ছা, সেলিম আঙ্কেলকে আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি মেরিল্যান্ড থেকে বলতেছি, আমার নাম সানাউল্লাহ। জি, হ্যাঁ, আচ্ছা, জি, আমার কোশ্চেনটা হচ্ছে আঙ্কেল আপনার কাছে, আমার I-130 অ্যাপ্রুভ হয়েছে। সো এখন আমি যখন আমেরিকা আসি তখন কি কয় আমাকে I-94 দেওয়া হয়েছে, ইস্যু করা হয়েছিল। আমি ফেরত দিয়ে বের হই, বাট আমি I-130 অ্যাপ্রুভ হয়েছিল লাইক 2 দিন হয়েছে। এখন আমার কি নেক্সট স্টেপ কি করণীয়? জি, অনেক ধন্যবাদ অ্যাটর্নি শেখ সেলিম। জি, I-130 অ্যাপ্রুভ হয়েছে কবে? গত 2 দিন আগে। আর আমার স্টিল অ্যাসাইলাম আছে, ওকে। বাট আমার I-94টা ইস্যু করা হয়েছিল যখন আমি ইউএসএ এন্ট্রি হই। সানাউল্লাহ, I-130 ফাইল করেছিল কে? I-130 ফাইল আমি নিজে করছিলাম। নিজে করেছে তো নিজের জন্য করা যায় না, হয় বউ করে, না মা বাবা করে, কে করেছিল? মানে সরি, স্পোর্ট আমার ওয়াইফে করছিল আমার জন্য। ওয়াইফে করেছিল, ওকে। ওয়াইফ কি সিটিজেন না পার্মানেন্ট রেজিডেন্ট? সিটিজেন। ওকে, তো অ্যাডজাস্টমেন্ট I-485 করে দিলেই তো হয়ে গেল। ইন্টারভিউটা হলেই তো আপনার গ্রিন কার্ডটা হয়ে গেল। এই এর ভিতরে ওয়াইফ দুইজনে ইন্টারভিউতে ডাকবে, ইন্টারভিউ হয়ে গেলেই হয়ে গেল। এই তাহলে এখন I-485 এর জন্য অ্যাপ্লাই করতে হবে না? হ্যাঁ, এটা তো ভুল করা হয়েছে। I-130 I-485 তো একসাথে করে দিতে পারতেন, তাহলে তো আপনি অনেক এগোই থাকতেন জীবনে। এতদিন তো সবই হয়ে যেত আপনার। তো এটা তো একটা করে আর একটা আসলটা তো বাদ দিয়ে রাখছেন আপনি। সেটা তো আরো আপনার I-94 যাচ্ছে, আপনি ভিসা নিয়ে আসেন, তো আপনার তো প্রথমে এটা করে দিলে এতদিন আপনার এই সঙ্গেই হয়ে যেত। যাই হোক, নেভার টু লেট, করে দেন। একটা কিছুতে এগিয়ে গেছেন আপনি, তো বাট এটা সাইমালটেনিয়াসলি হতে পারতো। তো সানাউল্লাহ, গুড লাক। কেমন? জি, এবং এই জন্য আমরা সবসময় বলি যে একজন ভালো অ্যাটর্নি পরামর্শ নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। সুতরাং আপনারা ভালো পরীক্ষিত রেপুটেড অ্যাটর্নিদের পরামর্শ সবসময় গ্রহণ করবেন। সুমন হোসেন I-130 নিয়ে একটি প্রশ্ন করেছেন যে I-130 অ্যাপ্লিকেশন করতে কি কি লাগবে? ডিপেন্ড করে কে করে I-130। ওকে, যেমন সানাউল্লাহর কথা বলি, তার ওয়াইফ করেছে, তো তাদের ম্যারেজ সার্টিফিকেট লাগবে, দুইজনের ছবি লাগবে, ওয়াইফের সিটিজেনশিপ সার্টিফিকেট লাগবে। আপাতত এইটুক দিলেই হয়। রাইট। আর যদি করে, তা ছেলের জন্য করলে ছেলের বার্থ সার্টিফিকেট লাগে, ছেলে মার জন্য করলে ছেলের বার্থ সার্টিফিকেট লাগে, ছেলে যদি বা মেয়ে যদি বাপ মার জন্য করে তো মেয়ের বার্থ সার্টিফিকেট লাগে, বাবার জন্য করলে আবার মা বাপের ম্যারেজ সার্টিফিকেট লাগে। এই কেস টু কেস ভ্যারি করে, কে কার জন্য করে, তার জন্য কি ডকুমেন্ট। এক কথায় বলা যায় যে রিলেশনশিপ ইস্টাবলিশ করতে যে ডকুমেন্ট লাগে এবং এলিজিবিলিটি কোয়ালিফিকেশন করতে যে কোয়ালিফাইং ডকুমেন্ট, যেটা আমি ইউএস সিটিজেন, তা আমার প্রমাণ করতে হবে ইউএস সিটিজেন, আমি পার্মানেন্ট রেজিডেন্ট, আমার গ্রিন কার্ডের কপি লাগবে। সো এই অর্ডিনারি কমন ডকুমেন্ট যেটা
লাগে সেটা হলো হয়। রাইট, সুমন হাসান লিখেছেন তিনি স্ত্রীর তার ওয়াইফ অ্যাপ্লিকেশন করেছে, তো সুতরাং বুঝতেই পারছি আসলে বার্থ সার্টিফিকেট লাগবে রিলেশনশিপটা এস্টাবলিশ করার জন্য, রাইট? এবং এক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট লাগবে, রাইট? ফলে আপনি আশা করি আপনি প্রশ্নের উত্তরটি পেয়েছেন। টেলিফোনে দর্শক কে রয়েছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি ইমরান, পেনসিলভানিয়া থেকে। জি। আমার কোশ্চেন হচ্ছে, আমি 2020 সালে নভেম্বর মাসে আব্বা এবং মায়ের জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম, জি। এবং 2020 সালে মার্চ মাসে আমার 2 ভাইয়ের জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম। তো গতকালকে আমার কাছে ইমেল আসছে 4 জনের একই সিস্টেমে একই ইমেল, 4টা কেসই এনবিসি তে গেছে এবং পুলিশ ক্লিয়ারেন্স চেয়েছে, ইনভয়েস নাম্বার এবং ডিএইচকে নাম্বার সহ আমি পেয়ে গেছি। তো 4টা কেস একই সিস্টেমে কেমনে হলো? এটা কি কোনো মানে আমি বলতে চাচ্ছি, পুলিশ ক্লিয়ারেন্স চাচ্ছে, সাপোর্টিং ডকুমেন্টস চাচ্ছে, ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস চাচ্ছে, তো 4টা কেস একই সিস্টেমে কিভাবে হয়ে গেল? মানে আপনি আবেদন, ইমরান, ঠিক আছে, জি বলুন অ্যাটর্নি শেখ সেলিম। ইমরান, জি, সিস্টেম ওইটা আপনি 4টা না 15টা করলেও এক সিস্টেম হবে। তার কারণ ইউএসসিআইএস এর হোমল্যান্ড সিকিউরিটি I-130 করা হয়, এরাই অ্যাপ্রুভ করে এনবিসি তে পাঠিয়ে দেয়। তবে আপনার জন্য গুড নিউজ কি, আপনার 4টি কেসই অ্যাপ্রুভ হয়ে গেছে। অ্যাপ্রুভ করে ইউএস ডিপার্টমেন্টে গেছে। এখন ওইখানে আপনার সবাই বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট কপি, পিকচার, পুলিশ ক্লিয়ারেন্স এইগুলা দিলেই, আর ওই ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট আপনার যে স্পন্সর কাগজপত্র দিলে, ট্যাক্স রিটার্ন ফর রেসপেক্টিভ অ্যাপ্লিকেশনের জন্য, এইটা তখন ওই এমবেসিতে যে ভিসা ইন্টারভিউর রেডি হয়ে যাবে। ভিসা নিলেই আপনার আত্মীয় স্বজন সবাই 4জনই সবাই একসঙ্গে চলে আসবে। আপনি বাসাটা সব বড় করেন। জি, আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। জি, আপনাকে অনেক ধন্যবাদ অ্যাটর্নি শেখ সেলিম, আপনাকে অনেক ধন্যবাদ দর্শকদের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপনি কলটা দিয়ে ভালো করেছেন, শুনতে না পারে, দেখছেন? আমাকে শেষ করতে হবে অ্যাটর্নি শেখ সেলিম, আপনি ভালো থাকুন সেই প্রত্যাশা রাখছি। আপনার জন্য শুভরাত্রিও জানিয়ে রাখলাম। আচ্ছা, থ্যাংক ইউ। জি, এবং দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।